নবদ্বীপ ঐতিহ্যের সঙ্গে ভক্তিভাবের এক মিলনক্ষেত্র হিসাবে নবদ্বীপের অনেক নাম আছে। প্রাচীন স্বাস্থ্যচর্চার কেন্দ্র হিসাবে নবদ্বীপের যেমন একদিকে নাম আছে, একই সঙ্গে বাংলার ভক্তিবাদী সাহিত্যের এক পীঠস্থান হিসাবে নবদ্বীপ চিহ্নিত। হিন্দু ধর্ম যখন কুসংস্কার পরিবেশের মধ্যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার অনেক বাইরে চলে যাচ্ছিল, সেই সময় আবির্ভাব হয় এক যুগবতারের। তিনি অতি সহজ সরলভাবে ধর্মকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি হলেন যুগবতার মহাপ্রভু শ্রী চৈতন্য। আর এই নবদ্বীপই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র। একদিন একটা ছোট্ট ট্রিপ করে আপনারা ঘুরে আসতে পারেন নবদ্বীপ ধাম। এই ভিডিওতে নবদ্বীপ ধাম কিভাবে পৌঁছাবেন, কিভাবে নবদ্বীপ ধাম ঘুরে দেখবেন, তার সম্পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব। তাই স্কিপ না করে চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিও দেখার। আজকে যেহেতু আমরা মায়াপুর হয়ে নবদ্বীপ যাব, তার জন্য প্রথমে যাচ্ছি মায়াপুরের রাস্তায়। এখন আছি NH-34-এ, জাস্ট বেথুয়াটা ক্রস করে চলে এসেছি। সামনে আছে ধুবুলিয়া। তো চলুন শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপ ধাম আজকে একবার ঘুরে আসা যাক এবং নবদ্বীপ ধাম নিয়ে একটা ভিডিও করা যাক। নমস্কার, আমি নবেন্দু। আপনারা এখন আমার চ্যানেল বিগিনার নবেন্দুতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। আজকে 18 ফেব্রুয়ারি, রবিবার। যেহেতু রবিবার আবার একটা ছুটির দিন পেয়েছি, আমাদের বোলপুরের সেই টিম, যে টিম বোলপুরে গেছিলাম, সেই টিম একসঙ্গে আবার বেরিয়ে পড়েছি। পাশেই অঙ্কু আছে। অঙ্কু আজকে একটা ক্লাসিক ড্রেস পরে এসছে, তো পাঞ্জাবি পরে এসছে। যেহেতু আমরা মায়াপুর নবদ্বীপ ধাম কভার করব, ও ড্রেসটা খুব ভালো চুজ করেছে। এবার আমি আবার বসন্ত রঙের এই হলুদ টলুদ পরে চলে এসেছি। যাই হোক, ড্রেস কোডটা আমরা ম্যাচ করাতে পারিনি, ম্যাচ করলে খুব ভালো হতো। পেছনে একইভাবে ডান দিকে সুবীর আছে, আর রিজুকে 24 কেজি 500, আর বলছি না ভিডিওতে, পেছনে রিজু আছে। তো এই হচ্ছে আমাদের টিম। এই 4 জনের টিমে আজকে আমরা আবার যাচ্ছি। আমরা মায়াপুর নবদ্বীপ ধাম একই সঙ্গে কভার করার জন্য প্ল্যান করেছি। তো ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই, আজকে 18 তারিখ ফেব্রুয়ারি মাসের, আজকে ফেব্রুয়ারি 18 তারিখ। এই ফেব্রুয়ারি 2 তারিখেই আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। তো সেই 2 তারিখের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু হসপিটাল বাড়ি একটু কাজ ছিল, তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, নতুন কোনো ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, যারা আমার ফেসবুকে আছেন, যারা আমার ফেসবুক পেজ ফলো করেন, তারা নিশ্চয়ই এই সুসংবাদটা পেয়েছেন। আর যারা এখনও পাননি, তাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে জানাচ্ছি যে বাড়িতে জুনিয়র এসছে। তার নামটা এখনও ঠিক করা হয়নি, ওই জন্য জুনিয়রই বলছি। তো আপনারা সকলে উইশ করবেন এবং শুভকামনা করবেন। তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। আমরা মায়াপুরে গাড়ি পার্কিং করে দুপুরবেলা মায়াপুরের ভোগ খেয়ে এগিয়ে চললাম নবদ্বীপের দিকে। আরে দেশে যখন মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে তর্ক চলছে, আমরা চলে এসেছি এখন নবদ্বীপে। মায়াপুর থেকে যদি নবদ্বীপ আসছি, আমাদেরকে লঞ্চে করে জলঙ্গি নদী, তারপরে গঙ্গা পার করে যেতে হবে নবদ্বীপ। এটা হচ্ছে লঞ্চ। লঞ্চের যে কী পরিমাণ ভিড় সেটা আপনারা বুঝতে পারবেন ওপারটা দেখলে, যে ওই অতগুলো মানুষজন হচ্ছে দাঁড়িয়ে আছে যারা কিনা এই লঞ্চের জায়গা পেল না। আর এটা গেল বাইরের চিত্র, এটা হচ্ছে লঞ্চের ভিতরের চিত্র। একবার দেখে নিতেই পারেন কী পরিমাণ ভিড়। মানুষজন তো উলুধ্বনি দিয়ে বরযাত্রী গাড়ি ছাড়া আমাদের ছাড়লো। আমরা এখনও বুঝতে পারিনি যে আমরা কি সত্যিই বরযাত্রী যাচ্ছি না নবদ্বীপ যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে জলঙ্গি নদী, যে নদী আমাদের বাড়ির একদম পাশ দিয়ে বয়ে গেছে, সেটা এসে এই মায়াপুরের কাছে গঙ্গার সঙ্গে মিশছে। তো আমরা এখনই জলঙ্গি আর গঙ্গার যে সঙ্গম স্থল, সেটাও আমরা দর্শন করব। একই সঙ্গে গঙ্গা পার করে আমরা পৌঁছে যাবো নবদ্বীপ ধামে। আমরা একটু একটু করে আস্তে আস্তে এবার গঙ্গাতে প্রবেশ করছি। গঙ্গাসাগর যাওয়ার সময় যেমন ওই একানি দোয়ানিয়া নদী ক্রস করে গঙ্গায় মিশেছিল, অনেকটা একই রকম দৃশ্য। ডান দিক দিয়ে গঙ্গা বয়ে আসছে। এবার জেনে নেওয়া যাক আপনারা নবদ্বীপ কিভাবে পৌঁছাবেন। নবদ্বীপ আসা খুবই সোজা। হাওড়া থেকে কাটোয়ার যে মেন রেল লাইন, সেই লাইনের উপরে আছে নবদ্বীপ স্টেশন। আপনারা এই নবদ্বীপ স্টেশন থেকে নেমে নবদ্বীপ আসতে পারেন। তাছাড়া শিয়ালদহ থেকে লালগোলার যে লাইন, তার মধ্যে যে কৃষ্ণনগর স্টেশন, সেখানে নেমেও খুব সহজে আসা যায় এই নবদ্বীপ। কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে ডাইরেক্ট বাসে কিংবা অটোতে গঙ্গার ব্রিজ পার করে আসা যায় নবদ্বীপ, কিংবা স্টেশন থেকে টোটো ধরে নদী পার করে আসা যায় এই নবদ্বীপ। সড়ক পথে যারা কলকাতা থেকে নবদ্বীপ আসছেন, ওল্ড দিল্লির যে রোড, সেই রোড ধরে চলে আসতে পারবেন নবদ্বীপ। তাছাড়া বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ কিংবা উত্তরবঙ্গের প্রত্যেকটা শহরের সঙ্গে নবদ্বীপ কিন্তু সড়ক পথে খুব ভালোভাবে যুক্ত। আমরা যেহেতু মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি, তাই মায়াপুরের যে ফেরিঘাট, সেখান থেকে আমরা নবদ্বীপ পৌঁছাবো। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার যে ফেরিঘাট, তার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। টোটোতে ভাড়া লাগবে মাত্র 10 টাকা করে। তাছাড়া এখন তো হচ্ছে গুগল ম্যাপের যুগ। যারা প্রাইভেট গাড়িতে করে নবদ্বীপ আসতে চাইছেন, তারা খুব সহজেই গুগল ম্যাপকে অন করে আপনার লোকেশন থেকে চলে আসতে পারবেন এই নবদ্বীপ ধামে। চলে এসেছি আমরা ঘাট পার করে। এটা ছিল আমাদের জেটি, যেটা পার করে আমরা চলে আসলাম। গঙ্গার জলটা একটু মাথায় নিয়ে পবিত্র হওয়া উচিত ছিল, যাই হোক সেই সুযোগটা আমার কাছে আজকে হলো না। তবে নবদ্বীপ ঘোরার আগে সকলকে জানিয়ে রাখি,
নবদ্বীপের রাস্তাঘাট কিন্তু খুবই সরু এবং নবদ্বীপের যে মন্দির সেগুলো খুব অলিতে গলিতে অবস্থিত। সেই জন্য যারা প্রাইভেট গাড়িতে আসছেন কিংবা মনে করছেন যে প্রাইভেট গাড়িতে করে নবদ্বীপটা ঘুরবেন, তাদের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি আপনারা কিন্তু প্রাইভেট গাড়িতে করে নবদ্বীপের সম্পূর্ণ জায়গায় ঘুরতে পারবেন না। নবদ্বীপে সবথেকে ভালোভাবে ঘোরার জন্য একটা টোটো কিংবা টুকটুক রিজার্ভ করে নিতে পারেন। যারা ট্রেনে আসছেন স্টেশন থেকেও এরকম টোটো পেয়ে যাবেন, এবং এই ফেরিঘাট কিংবা খেয়াঘাট দিয়ে যারা আসছেন তারাও ঘাটের উপরে উঠেই অনেক টোটো পেয়ে যাবেন। টোটোওয়ালারা মোটামুটি 350 থেকে 450 টাকার রেটে টোটালটা ঘুরিয়ে দেওয়ার কথা বলবে। আপনারা দরদাম করলে মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে এটা ঘুরতে পারবেন। নবদ্বীপ ভ্রমণ করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিভিন্ন রকম মতভেদ আছে। অনেকেই মনে করেন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের যে নখরা দ্বীপ তার মধ্যে যে অন্তর্দ্বীপ অর্থাৎ যেটা মায়াপুরের ওই প্রান্তে আছে, গঙ্গার ওই প্রান্তে আছে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের যে আশ্রম সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর এটাকে প্রমাণ করেছিলেন যে অন্তর্দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে এটা নিয়ে অনেক দ্বীপমত আছে। অনেকেই মনে করেন এই যে নিম গাছ, এই নিম গাছের পাশেই যে মন্দির, এই নিম গাছের নিচেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার ছোটোবেলার নাম ছিল নিমাই। নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম ছিল নিমাই। এখানেই সচি মাতার কোলে ছোট্ট নিমাইয়ের ছবি এখনও দেখতে পাওয়া যাবে। যাই হোক, মত দ্বিমত যাই থাকুক, আমাদের এই রকম দ্বিমতের ঊর্ধ্বে গিয়ে, মতের ঊর্ধ্বে গিয়ে আমাদের সকলের উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাইয়ের যে দৃষ্টিভঙ্গি, তার সমাজের উপর যা তার প্রভাব, সেগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে হয়তো বেশি ভালো আমাদের পক্ষে। কারণ তিনি সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন, এটা আমাদের সকলেরই জানা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের প্রথমে ছোটোবেলায় নাম ছিল নিমাই। নিম গাছের নিচে তিনি জন্মগ্রহণ করেছেন বলেই তার নাম ছিল নিমাই। তাকে গৌরাঙ্গ বলে ডাকা হতো। নিমাইয়ের গায়ের রং এত গৌরবর্ণ ছিল যে তাকে গৌরাঙ্গ বলেও ডাকা হতো। এই নিমাই বা মহাপ্রভু অনেক কম বয়সেই পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এই জন্য তাকে অনেকে নিমাই পণ্ডিত বলে সম্বোধন করতেন। পরবর্তীতে তিনি কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নেন এবং তিনি গৃহত্যাগ করেন এবং সেই সময় তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামে পরিচিত হন। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কম বয়সে শাস্ত্র নিয়ে অনেক শিক্ষা লাভ করেন, অনেক জ্ঞান লাভ করেন এবং একই সঙ্গে তার মধ্যেও কিন্তু ভক্তিভাবটা খুব জেগে উঠেছিল। এই যে হরিনাম, এই যে হরে কৃষ্ণ, এই হরিনামের উপরে তার তীব্র আকর্ষণ ছিল। তিনি নবদ্বীপের এই মাটিতে, নবদ্বীপের এই রাস্তাঘাটে অলিতে গলিতে হরিনাম করে বেড়াতেন। তার দুই অন্যতম শিষ্য ছিল জগাই ও মাঘাই, যাদের নাম আপনারা সকলেই জানেন। পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে পুরীতে চলে যান। সেখানে অনেক অল্প বয়সে, মাত্র 38 বছর বয়সে তিনি নীলাচলে গিয়ে নিজের দেহ ত্যাগ করেন বলে জানা যায়। আমরা এখন এসে পৌঁছেছি 60 ফুট গৌরাঙ্গ দেখার জন্য। পাশেই সামনে দেখা যাচ্ছে 60 ফুট গৌরাঙ্গ দূর থেকে। এই 60 ফুট গৌরাঙ্গ দেখার জন্য আমাদেরকে সামনের যে গুহার মতো রাস্তা, সেখান দিয়ে প্রবেশ করতে হবে। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করছি। 60 ফুটের এই গৌরাঙ্গ এই দেখার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। যেটুকু গুগল করে জানতে পারছি, এই 60 ফুটের গৌরাঙ্গ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যে গৌর মূর্তি, তার মধ্যে হচ্ছে এই মূর্তি। আপনারা যারা পুরীতে এসে গুপ্ত বৃন্দাবন দেখেছেন, এই জায়গাটা গুপ্ত বৃন্দাবনের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাবেন। সুন্দরভাবে ফুলের বাগান সাজানো আছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা, বিভিন্ন অংশ এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা মন্দিরের ভিতরে এখন আছি এবং দর্শন করছি। এই যে জায়গাটা, এখানে একবার বিকেলবেলা যদি আপনারা কোনো সময় আসেন, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বলেই মনে হবে এবং বিকেলটা খুব মনোরমভাবে কাটবে বলে আমাদের বিশ্বাস। যখন নবদ্বীপ আসছেন, এই যে জায়গাগুলো আমি দেখাচ্ছি অবশ্যই ঘুরবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। 60 ফুটের গৌরাঙ্গ দর্শন হলো। এটা হচ্ছে দূর থেকে 60 ফুটের গৌরাঙ্গ দেখতে পাবেন। সামনে আছে 60 ফুটের গৌরাঙ্গ। এর ভিতরে একটা মিউজিয়াম আছে। 60 ফুটের গৌরাঙ্গ দেখে যখন ঘুরে আসবেন তখন একটা মিউজিয়াম দেখা যাবে, যেখান থেকে শ্রী চৈতন্য এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলার চিত্র আপনারা দেখতে পাবেন। অবশ্যই সেই মিউজিয়ামে দেখে আসবেন। সোনার গৌরাঙ্গ দেখার জন্য ভিতরে প্রবেশ করছি। সামনেই আছে সোনার গৌরাঙ্গ মন্দির। সোনার গৌরাঙ্গ মানে গোল্ডেন কিংবা সোনা দিয়ে তৈরি এমন কিছু না, অষ্টধাতুর এই মূর্তি। আমরা জেনে নেব সেই সম্পর্কে। বিগ্রহ হচ্ছে অষ্টধাতুর বিগ্রহ, নাম সোনার গৌরাঙ্গ। পাশে রাধা কৃষ্ণ, আর এক নাম হচ্ছে শ্যাম সুন্দর, অষ্টধাতুর। আর এই যে ছবি দেখছেন, প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভু বংশধর, ইনি এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠাতা। এই বিগ্রহের বয়স প্রায় 350 বছর। এই বিগ্রহ ছিল কলকাতা শোভাবাজার, ওখান থেকে এখানে আনা হয়েছে। আর এই সোনার মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এখানেই আছে মহাপ্রভু নিত্যানন্দের
মূর্তি এবং এখানে প্রসাদ পাওয়া যায় বলে আমাদের গাইড কাম টোটো দাদা জানিয়েছেন। আমরা এখন এসে পৌঁছেছি ধামেশ্বর মন্দিরে। এখানকার যে মহাপ্রভুর মূর্তি সেটা মহাপ্রভুর যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া তার দ্বারা সেবিত। আমরা সেই মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছি। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, এখানে ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ আছে। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদুকা মানে পায়ের জুতো এখানে আছে। এই মন্দিরের যে মহাপ্রভুর মূর্তি সেটা আমি একটু আগেই বলছিলাম, তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দ্বারা সেবিত। তিনি আজীবন যতদিন জীবিত ছিলেন ততদিন মহাপ্রভুকে এখানেই সেবা দিয়ে গেছেন। আমরা সকলেই জানি মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা গেলে তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন। বিবাহ করার পরে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যান। কথিত আছে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে তিনি আবার শান্তিপুরে একবার এসেছিলেন। এই শান্তিপুর থেকে ঘুরে তিনি নবদ্বীপ ধামে আসেন এবং এই সময়তে দেখা হয় তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। যেহেতু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন এবং সন্ন্যাস নেওয়ার পরে স্ত্রীর মুখ দর্শন করা যায় না, তাই তিনি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হলেও তার মুখের দিকে তাকাননি। মহাপ্রভুকে সামনে পেয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণে প্রণাম করতে যান। প্রণাম সেরে উঠে বিষ্ণুপ্রিয়া দেখেন যে সেখানে মহাপ্রভু আর নাই, পড়ে আছে তার পদযুগল বা জুতো। সেই 1534 সাল থেকে এই পদযুগল বা জুতো সেবিত হয়ে আসছে এই মন্দিরে। এটাই হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের ইতিহাস। বর্তমানে বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি নামক একটি ট্রাস্ট এর দেখাশোনা করে। পরবর্তীতে এই পাদুকাকে রূপোর একটা ফ্রেমের মধ্যে রাখা হয়। নবদ্বীপের অলিতে গলিতে অনেক মন্দির আছে। নবদ্বীপের যে গলির দিকে তাকান প্রত্যেকটা জায়গাতেই মন্দির পাবেন এবং সেই মন্দিরের অনেক পুরনো ইতিহাস আছে। নবদ্বীপের এই মন্দিরগুলোর মধ্যে এই ধামেশ্বর মন্দির বা ধামেশ্বর মহাপ্রভুর মন্দির খুবই একটা গুরুত্বপূর্ণ মন্দির। আপনারা যখন নবদ্বীপে আসবেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন এবং এখানে মহাপ্রভুর পদযুগল দর্শন করে যাবেন। নবদ্বীপ ঘোরার প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই। যেহেতু নবদ্বীপের অনেক ঘোরার জায়গা আছে, ভিডিও অনেক বড় হবে, তাই ভিডিওটাকে দুভাগে ভাগ করছি। এর পরবর্তী পর্যায়ে আমরা পোড়োমাতলা, রাধানারী মন্দির এবং অন্যান্য জায়গা ঘুরে দেখব। তাহলে নবদ্বীপের এই ভিডিও আমি আর বড় করছি না, ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। একই সঙ্গে যারা চ্যানেলটা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজটা এখনও ফলো করেননি অনুগ্রহ করে ফলো করে নেবেন। তাহলে নবদ্বীপের প্রথম পর্যায়ের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।